ভাই এখন কি শোনা যাচ্ছে? এখন কি কথা শোনা যায়? আচ্ছা, আপনারা কথা শুনতে পাচ্ছেন কিনা? আজকে ভালো সমস্যা শুরু হয়েছে। ঠিক আছে, চলেন আমরা আমাদের আলোচনায় সামনে চলে যাই। তো জীবনানন্দ দাশকে নিয়ে কথা বলতে গিয়ে আমার কি হবে জীবনে? হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে 8 জনকে পড়াবো, তো একজনকে পড়াতেই আমি ঘন্টা পার করে দিচ্ছি। তো ঘন্টা শেখাবো আমি আপনাদেরকে। তো ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচ্যতে। তিনি হলেন অমিয় চক্রবর্তী। জীবনানন্দ দাশকে নিয়ে আর কথা বাড়াতে চাই না। মোটামুটি তাকে নিয়ে আমাদের যে প্রশ্নের ক্ষেত্র ছিল সেগুলো মোটামুটি আমি শেষ করে দিয়েছি আপনাদেরকে। এরপরও জীবনানন্দ দাশ সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা দ্রুত প্রশ্ন শেষ করে দিতে পারেন। তো অমিয় চক্রবর্তী জীবনানন্দ দাশের বছর দুয়েক পরে 1901 সালে জন্মগ্রহণ করেন এবং 1986 সালে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, অমিয় চক্রবর্তীর পূর্ণ নাম ছিল অমিয় চন্দ্র চক্রবর্তী, অর্থাৎ তার নামে অমিয়র পরে একটা চন্দ্র ছিল, অমিয় চন্দ্র চক্রবর্তী। এই অমিয় চক্রবর্তীকে আমরা জানি যে তাকে বিশ্ব নাগরিক বলা হয়, বিশ্ব পথিক বলা হয়, কারণ ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে অমিয় চক্রবর্তী বিশ্বের চতুর্প্রান্তে ঘুরে বেরিয়েছেন। ঠিক আছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এদিকে রাশিয়া, হ্যাঁ, জাপান, কোরিয়া, আফ্রিকা, হ্যাঁ, কোনো কিছুই তিনি মোটামুটি বাদ দেননি। ঠিক আছে, তো এ সকল কারণেই তাকে বিশ্বপথিক বা বিশ্ব নাগরিক বলা হয়। অমিয় চক্রবর্তীকে আমরা নানাভাবে চিনি। আমরা জানি যে অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব ছিলেন। অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরকে মূলত প্রথম দেখেছিলেন, মানে প্রত্যক্ষ করেছিলেন। রবীন্দ্রনাথকে তার সমসাময়িক সকলেই চিনতেন, বিশেষত যারা কিছুটা শিক্ষা দীক্ষার মধ্যে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি প্রথম দেখেছিলেন ডাকঘর নাটকের মঞ্চায়নে, যেটাতে যেটাতে অভিনয় করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তীতে প্রমথ চৌধুরীর বাসায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে অমিয় চক্রবর্তীর সাক্ষাৎ হয় এবং 1927 সালে অমিয় চক্রবর্তীর 26 বছর বয়সে তিনি শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন এবং কিছুকাল পরেই তিনি অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব নেন। 1927 থেকে 1933, মোটামুটি 6 বছর, 3 বছর না 6 বছর তিনি অমিয় চক্রবর্তীর সাহিত্য সচিব ছিলেন। 1938 সালে তিনি মোটামুটি 30 বছরের জন্য যুক্তরাষ্ট্রে চলে যান। বলা হয়ে থাকে যে সে সময় আইনস্টাইন এবং ওপেনহাইমার তারা অমিয় চক্রবর্তীকে আহ্বান জানিয়েছিলেন এবং অমিয় চক্রবর্তী পেশাগত জীবনে তিনি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাষক হিসেবে বা লেকচারার হিসেবে কাজ করেন এবং মোটামুটি মূলত তিনি তুলনামূলক ধর্মতত্ত্ব, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে তিনি পড়াতেন। 1978 সালে অমিয় চক্রবর্তী স্থায়ীভাবে দেশে চলে আসেন, শান্তিনিকেতনে থাকা শুরু করেন। 1986 সালে শান্তিনিকেতনে অবস্থানকালে অমিয় চক্রবর্তী মৃত্যুবরণ করেন। তো তার এই ব্যক্তি জীবনের এই চড়াই উতরাই, এটা থেকে তিনি অনেক কিছু দেখেছেন। ইংরেজি সাহিত্য সম্পর্কে তার
জ্ঞানের প্রগাঢ়তা এটা এটা অনস্বীকার্য, অনেক ভালো জানতেন। এবং এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুরের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও তিনি যখন নিজে সাহিত্য রচনা করা শুরু করলেন তখন তার সাহিত্যগুলো ইংরেজি সাহিত্যের ধারায় আসলো, যে কারণে আমরা পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম হিসেবে অমিয় চক্রবর্তীকে দেখতে পাই। তো ব্যক্তি অমিয় চক্রবর্তী থেকে আমাদের পরীক্ষায় সেভাবে প্রশ্ন আসে না। প্রশ্ন আসলে তার মৃত্যুর স্থান শান্তিনিকেতন এটা আসতে পারে, এবং তিনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে ব্যক্তি জীবনে কাজ করেছিলেন এটা আসতে পারে, এবং পেশাগত জীবনে তিনি অধ্যাপক ছিলেন, এই বিষয়টা আমাদের পরীক্ষার জন্য কিছুটা হয়তো বা গুরুত্ব পেতে পারে। তো আমরা চলে যাই অমিয় চক্রবর্তীর সাহিত্য জীবনে। অমিয় চক্রবর্তী মূলত কাব্য রচনা করেছেন, কিন্তু কাব্য রচনার মধ্যে যে তিনি তাকে সীমাবদ্ধ রেখেছেন তা নয়, তিনি গদ্যগ্রন্থ রচনা করেছেন। কাব্যের ধারায় অমিয় চক্রবর্তী প্রথম প্রবেশ করেন তার প্রথম কাব্যগ্রন্থ কবিতাবলী প্রকাশের মধ্য দিয়ে। ঠিক আছে, এরপরে মূলত এটি তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। তবে এরপরে তিনি অনেক কবিতা লিখেছেন, কাব্য লিখেছেন। সবগুলো কাব্য নিয়ে আমরা আলোচনা করব না, বা সবগুলো কাব্য আপনাদের, ইনি অমিয় চক্রবর্তী, সবকিছু আপনাদের প্রয়োজন পড়বে না, ইনি জীবনানন্দ দাশ নন। তাই বলে যে তার গুরুত্ব কম তা না, সাহিত্যে তার গুরুত্ব আছে। পরীক্ষার জন্য কথা বলছি যেহেতু, পরীক্ষার আঙ্গিকে কথা বলাটাই বেটার। তাহলে তার এই কবিতাবলী ছিল তার প্রথম প্রকাশিত কাব্য। তার প্রথম গুরুত্বপূর্ণ যে কাব্যটি সেটির নাম হলো খসড়া। এটি তার প্রথম গুরুত্বপূর্ণ কাব্য। কেন বলা? কারণ এই কাব্যের মধ্য দিয়েই মূলত তিনি পরিচিতি লাভ করেন, এবং এটি প্রকাশ পায় যে তিনি আসলে রবীন্দ্র প্রভাব বলয়ের বাইরে গিয়ে কাব্য রচনা করছেন। এরপরে তিনি অনেক কাব্যগ্রন্থ লিখেছেন, এগুলো নিয়ে আপনারা আপনাদের বইয়ে প্রশ্ন লিখা পাবেন, তো লিখে সময় নষ্ট করবো কিনা ভাবছি। এর মাঝে আছে এক মুঠো, আছে মাটির দেয়াল, আছে পারাপার, আছে পালা বদল, আছে হারানো অর্কিড, আছে পুষ্পিত ইমেজ, আছে অনিঃশেষ নামে একটা কাব্য। এটা লিখছি, বাকিগুলো লিখছি না, কারণ বাকিগুলোর নাম আপনারা পাবেন বইয়ের মধ্যে। আমি কিন্তু গুরুত্বপূর্ণগুলোর নাম বলে দিলাম, সবগুলো লিখছি না। ঠিক আছে, তো অনিঃশেষ কাব্যগ্রন্থের নাম বলার কারণ কি? কারণ এর একটা কাব্য, আমি জানি না এখন পাঠ্যে আছে কিনা, আমি যখন শিক্ষার্থী ছিলাম এইচএসসি পর্যায়ে তখন বাংলাদেশ নামে একটা কবিতা আমাদের পাঠ্য ছিল, এবং এই পাঠ্যটা অমিয় চক্রবর্তীর অনিঃশেষ কাব্যগ্রন্থের অন্তর্গত, দ্যাটস ওয়াই এই নামটা লিখে দেয়া। এর বাইরে অমিয় চক্রবর্তীর একটা কাব্যগ্রন্থ আছে যেটার নাম হলো ঘরে ফেরার দিন। এই ঘরে ফেরার দিনটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট? কারণ এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আমরা জানি যে বানানটা এইভাবে লেখা, হ্যাঁ, আচ্ছা। তো আমরা জানি যে লেখকদের বা কবি সাহিত্যিকদের পুরস্কার প্রাপ্ত যে সাহিত্যকর্মগুলো আছে সেই সাহিত্যকর্মগুলো আমাদের জন্য প্রয়োজন। ঠিক আছে, তো আমি বলছিলাম যে পঞ্চপাণ্ডবের মধ্যে আমাদের যে অতিরিক্ত একটু ডিটেইল আলোচনা করার যারা আছেন তাদের মধ্যে আছেন জীবনানন্দ দাশ এবং বুদ্ধদেব বসু। অমিয় চক্রবর্তী কিন্তু ডিটেইল আলোচনার মধ্যে নাই। তো তার কাব্যগ্রন্থগুলোর কথা বলা হলো, বেশ কিছু কাব্যগ্রন্থের নাম বলা হয়েছে। আমি জানি না এই নামগুলো আপনারা বই থেকে একটু পড়ে নিলে ভালো হয়, লিখছি না। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, তার প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল কবিতাবলী, প্রথম গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ ছিল খসড়া। এরপরে তিনি এক মুঠো, মাটির দেয়াল, অভিজ্ঞান বসন্ত, পুষ্পিত ইমেজ, পারাপার, পালাবদল, তারপরে হারানো অর্কিড, অনিঃশেষ, হ্যাঁ, ঘরে ফেরার দিন, এই কাব্যগ্রন্থগুলো তিনি রচনা করেন। অমিয় চক্রবর্তীর গল্পগ্রন্থ রয়েছে। এই গল্পগ্রন্থ, 4টি গল্পগ্রন্থের নাম আমরা দেখতে পাই, তবে এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ হলো পুরবাসী, আরেকটা হলো চলো যাই। এই দুটো গল্পগ্রন্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এই গল্পগ্রন্থ দুটোর নাম লিখে নেব, চলো যাই এবং পুরবাসী। এর বাইরে তার আরো দুটো গল্পগ্রন্থ আছে, একটার নাম সাম্প্রতিক, আরেকটার নাম পথ অন্তহীন। এত কিছুর দরকার নাই, এই দুটোর নাম লিখে নিলেই চলবে। তার এই চলো যাই যে গল্পগ্রন্থটি রয়েছে এটির জন্য তিনি ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন।
ঠিক আছে, তার পুরস্কারপ্রাপ্ত সাহিত্যকর্মের মধ্যে আমরা দুটো পেলাম, কিন্তু একটা হলো ঘরে ফেরার দিন, এটার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এবং পরবর্তীতে চলো যায়ের জন্য তিনি ইউনেস্কো পুরস্কার পেয়েছিলেন। অমিয় চক্রবর্তী থেকে আমাদের আলোচনা এর মধ্যেই আমি সীমাবদ্ধ রাখতে চাই, শুধু শুধু বাড়ানোর প্রয়োজন নাই, কারণ এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। ঠিক আছে, তাহলে আবার যাচ্ছি। অমিয় চক্রবর্তী 1901 সালে জন্মগ্রহণ করেন, 1986 সালে তিনি মৃত্যুবরণ করেছেন শান্তিনিকেতনে অবস্থানকালে। অমিয় চক্রবর্তী তার ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে তিনি অধ্যাপনা করেছেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি তিনি কি করেছেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে 6 বছরের মতো দায়িত্ব পালন করেন। অমিয় চক্রবর্তী একাধারে কাব্য এবং গদ্য গ্রন্থ রচনার মাধ্যমে তার লেখক শৈলীর পরিচয় দিয়েছেন। কাব্যগ্রন্থগুলোর মধ্যে থেকে আমাদের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, তো আলোচনাকে এখানে সীমাবদ্ধ রেখে আমরা চলে যাব পরবর্তী যিনি আছেন তার আলোচনায়। তবে তিনিও যে খুব বেশি আলোচনা পাবেন বিষয়টা এরকম নয়। ঠিক আছে, এবার আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন সুধীন্দ্রনাথ দত্ত। বিষয়টা কিন্তু মোটেও এরকম না যে আমরা যেহেতু এদেরকে নিয়ে কম কথা বলছি তার মানে এরা বাংলা সাহিত্যের জন্য তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ, এটা এরকম বিষয় না। পরীক্ষার জন্য এরা কম গুরুত্বপূর্ণ বিধায় এত কম করে এদেরকে বলা, অন্যথায় হয়তো বা আমরা একটু ডিটেইল কথা বলতাম। পেশাগত জীবনে এই সুধীন্দ্রনাথ দত্ত অমিয় চক্রবর্তীর মতোই ছিলেন। এখানে কিন্তু সব মোটামুটি মাস্টার, জীবনানন্দ দাশ মাস্টার, হ্যাঁ, অধ্যাপনা করেছেন। পরবর্তীতে অমিয় চক্রবর্তী অধ্যাপনা করেছেন। এই যে সুধীন্দ্রনাথ দত্ত, তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তো তার মানে এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি পঞ্চপাণ্ডবে, তারা কিন্তু শিক্ষিত এবং উচ্চ শিক্ষিতদের মধ্য থেকেই। আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমি একা একা বকবক করে যাচ্ছি, আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন, বা আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা। আমি হয়তো আপনাদেরকে কিছু বলার সুযোগ দিচ্ছি না, কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা সেরে নেবেন। আমি হয়তো বা ইনস্ট্যান্ট যদি উত্তর দিতে না পারি আমি দেখে নেব, কথা শেষ হলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। সুধীন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমি একটা কথা বলেছিলাম যখন একদম আলোচনায় আমরা সূচনা পর্বে ছিলাম, সে সময় আমি বলছিলাম যে সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্যগ্রন্থের নাম ছিল তন্নি। এটা নট ইম্পর্টেন্ট, জাস্ট হলো যেহেতু আপনারা একজনকে পড়ছেন তার প্রথম কাব্যের নাম বা প্রথম রচনার নাম যেটা প্রথম প্রকাশিত হলো সেটা সম্পর্কে একটু জেনে নিলে ভালো হয়। তো তার প্রথম প্রকাশের নাম ছিল তন্নি, যে কাব্যটা তিনি উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরকে, এবং তার উৎসর্গপত্রে তিনি বলেছেন এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বাংলা সাহিত্যের যে ঋণ, সে ঋণ শোধ করার উদ্দেশ্যে নয়, ঋণ স্বীকার করার উদ্দেশ্যে এটিকে সমর্পণ করছেন তিনি। তো তার একটা কাব্যগ্রন্থ আমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেটার নাম হলো ক্রন্দশী। ঠিক আছে, হ্যাঁ, এই ক্রন্দশী কাব্যগ্রন্থটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই কাব্যগ্রন্থে একটা কবিতা আছে, যে কবিতাটার নাম হলো উট পাখি, এবং সে উট পাখিতে সুধীন্দ্রনাথ দত্ত একটা পংক্তি ব্যবহার করেছেন, যেটি আমরা কিন্তু আমাদের জীবনে প্রায়শই ব্যবহার করি, বা লিখতে গিয়ে আমরা অনেক সময় বলি যে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে। ঠিক আছে, এটি একটা গুরুত্বপূর্ণ উক্তি এই সুধীন্দ্রনাথ দত্তের, যেটি কিনা তার ক্রন্দশী কাব্যগ্রন্থের অন্তর্গত উট পাখি নামক কবিতার অংশ। এর বাইরে তিনি বেশ কিছু কাব্য রচনা করেছেন, যার মধ্যে আছে অর্কেস্ট্রা, আছে সংবর্ত, এবং তার একটা অনুবাদ কাব্য আছে, হ্যাঁ, যেটার নাম হলো প্রতিধ্বনি। এটি তার অনুদিত কাব্য। ঠিক আছে, তাহলে আমরা সুধীন্দ্রনাথ দত্তের তিনটা কাব্যের নাম শুনলাম। তন্নি তার প্রথম কাব্য, ক্রন্দশী আমার দৃষ্টিতে তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কাব্য, এবং 3 নম্বর তার একটা অনুদিত কাব্য রয়েছে যেটার নাম ছিল প্রতিধ্বনি। তিনি একটা প্রবন্ধ রচনা করেছেন, এই প্রবন্ধটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তার প্রবন্ধের নাম হলো কাব্যের মুক্তি। ঠিক আছে, একটা সুন্দর কথা বলেছেন ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি বলেছেন বিগত বিসিএসে একটা একটু অন্যরকম প্রশ্ন আসছে, কেউ উপন্যাস রচনা করেননি, এই ধরনের প্রশ্ন আসা খুবই খারাপ।
কারণ এখানে যারা পরীক্ষা দিচ্ছে সবাই তো ভাই বাংলার সব কিছু জানেন না। ঠিক আছে, আমরাই যদি চিন্তা করি, আমাদের যে পাঠ্যগুলো আছে, এখন আমরা যে গাইডগুলো পড়ি, সেই গাইডগুলোতে আমরা জীবনানন্দ দাশের 3টি উপন্যাসের নাম খুঁজে পাই, মাল্যবান, সতীর্থ এবং কল্যাণী। তার এই জলপাইহাটির নামটাও আমি কোনো গাইডে সেভাবে দেখতে পাইনি। কিন্তু আমরা জানি যে তিনি একাধারে 21টি উপন্যাস রচনা করেছেন, যেটা তার জীবদ্দশায় প্রকাশিত হয়নি। এখন কোনো শিক্ষার্থী যদি, এই তথ্যগুলোও কিন্তু আমি বইয়ের মধ্যে সেভাবে দেখতে পাচ্ছি না, তাহলে এখন কোনো শিক্ষার্থী যদি পরীক্ষা দিতে যায় এবং জীবনানন্দ দাশ কতটি উপন্যাস রচনা করেছেন এই প্রশ্ন যদি তাকে করা হয়, তাহলে তো সেটা অন্যায়। আমি আপনাদেরকে যখন বলছি, আমি হয়তো বিস্তারিত কথা বলতে গিয়ে বা কথার স্রোতে আমি হয়তো অনেক কিছু বলছি, কিন্তু সবসময় তো সব কিছু যে আমাদের জানতেই হবে বিষয়টা এরকম না। তো এরকম বাজে প্রশ্ন আসলে আমাদের আসলে কিছু করার নাই। তার একটা গদ্য গ্রন্থ আছে, এই গদ্য গ্রন্থটা আপনাদের জন্য খুব বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা এরকম না, তবে তার নামটা একটু ঝামেলা। তার নাম হলো কুলায় ও কালপুরুষ। ঠিক আছে, এই নামটা ঝামেলা কেন? কারণ একই ধারার প্রায় একই নামের একটা উপন্যাস আছে, যে উপন্যাসটার নাম হলো কুলায় কালস্রোত। ঠিক আছে, কুলায় কালপুরুষ এটা একটা গদ্য গ্রন্থ, কুলায় কালস্রোত এটা একটা গদ্য গ্রন্থ, কিন্তু একাধারে এটি একটা উপন্যাস। এবং এই উপন্যাসের রচয়িতা হলেন শওকত আলী। এবং এই শওকত আলীর ত্রয়ী উপন্যাস আছে, যে ত্রয়ী উপন্যাসের মধ্যে একটি হলো এই কুলায় কালস্রোত। ঠিক আছে, দক্ষিণায়নের দিন, হ্যাঁ, এই যে কাব্য, এই উপন্যাসগুলো, এগুলো হচ্ছে ওই শওকত আলীর ত্রয়ী উপন্যাসের মধ্যে। তাহলে নামটা, এই আমি আবার বলছি, পরীক্ষার জন্য এটি যদি গুরুত্বপূর্ণ হয়েও থাকে, তাহলে এটি গুরুত্বপূর্ণ কেন? এটি গুরুত্বপূর্ণ শুধু এর নামের সাদৃশ্যের জন্য, অর্থাৎ আমরা যেন প্যাচ লাগায় দিতে পারি পরীক্ষার হলে। মোটামুটি এই কারণে আমার কাছে এটিকে ইম্পর্টেন্ট বলে মনে হয়। তাহলে তার এই গদ্য গ্রন্থের নাম হলো কুলায় ও কালপুরুষ, যেটার সাথে সাদৃশ্যপূর্ণ একটা নাম হলো কুলায় কালস্রোত, যেটি একটি উপন্যাস এবং যে উপন্যাসের রচয়িতা হলেন আমাদের শওকত আলী। ঠিক আছে, তো এই ছিল সুধীন্দ্রনাথ দত্ত নিয়ে আমার দৃষ্টিতে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের প্রয়োজন। আমি শুধু শুধু তথ্য বাড়াচ্ছি না, কারণ এরপরে আমি আরেকজনকে নিয়ে কিছুটা সময় দিয়ে আলোচনা করতে চাই। ঠিক আছে, তিনি হলেন বুদ্ধদেব বসু। আশা করছি আপনারা সাথে আছেন এবং আশা করছি আপনারা কথা বোঝার চেষ্টা করছেন এবং আশা করছি আপনারা কিছুটা উপকৃত হচ্ছেন। কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাবেন। আমরা জানি যে বুদ্ধদেব বসু আমাদের এই বঙ্গের সন্তান ছিলেন। কুমিল্লায় জন্মগ্রহণ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, জগন্নাথ হলে থেকে পড়াশোনা করেন। জগন্নাথ হলে থাকাকালীন তিনি বাসন্তিকা নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। পরবর্তী জীবনে তিনি সম্পাদক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি একাধারে বেশ কিছু সাহিত্য পত্রিকা, যেমন প্রগতি, কবিতা, চতুরঙ্গ, এই সাহিত্য পত্রিকাগুলো তিনি প্রকাশ করেন এবং সম্পাদনা করেন। তিনি নিজেকে শুধুই এই সাহিত্য পত্রিকা সম্পাদনার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরে পরবর্তীতে আমরা এই অঞ্চলে বাংলা সাহিত্যের প্রায় প্রত্যেকটি অঙ্গনকে স্পর্শ করা আরেকজন সাহিত্যিককে দেখতে পাই, তিনি হলেন এই বুদ্ধদেব বসু, যাকে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের পরে গিয়ে সব্যসাচী লেখক বা সব্যসাচী কবি বা সব্যসাচী সাহিত্যিক বলা হয়। ঠিক আছে, রবীন্দ্র পরবর্তী সব্যসাচী সাহিত্যিক। তার মানে এই না যে এরপরে আর কেউ এই কাজগুলো করেননি, আরও অনেকেই আছেন যারা কিনা সাহিত্যের প্রায় প্রত্যেকটা অঙ্গনে কাজ করে গেছেন বা নিজেদের নিদর্শন, সাহিত্য নিদর্শন রেখে গেছেন। তবে সাহিত্য স্বীকৃতির দিক থেকে বুদ্ধদেব বসুকে রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী সব্যসাচী লেখক বলা হয়। তার সম্পাদিত পত্রিকাগুলোর নামগুলো আমরা একটু জেনে নেই। এই পত্রিকাগুলোকে আমরা কিন্তু পরবর্তীতে পাবো। সম্পাদিত পত্রিকা একটা নাম হলো বাসন্তিকা, এটা মূলত একটা 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 শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ছিলেন শিক্ষার্থী, তখন তিনি এই পত্রিকাটার সম্পাদনা করেন। এরপরে আমরা দেখতে পাই তিনি প্রগতি নামে একটা পত্রিকা সম্পাদনা করেন, তিনি কবিতা নামে একটি পত্রিকা সম্পাদনা করেন এবং তিনি চতুরঙ্গ নামে একটি একটা পত্রিকা সম্পাদনা করেন। এই পত্রিকাগুলোর প্রত্যেকটি পরবর্তীতে কল্লোল যুগে এই পঞ্চপাণ্ডবের মতো যারা আধুনিক ধারায় কাব্য রচনা করতেন তাদের জন্য একটা
একটা একটা একটা প্যাট্রোনাইজেশনের, একটা পৃষ্ঠপোষকতার ক্ষেত্র হিসেবে কাজ করে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল তার গুরুত্বপূর্ণ বা তার যে সাহিত্য সম্পাদনার, পত্রিকা সম্পাদনার কাজ, সেই পত্রিকা সম্পাদনার কাজ। ঠিক আছে, তাহলে সম্পাদিত পত্রিকাগুলো আমরা একটু লিখে নেব। এইবার আমরা চলে যাব তার সাহিত্যকর্মে। অনেক কিছু লিখেছেন, আমার দৃষ্টিতে যেগুলো আপনাদের জন্য প্রয়োজন বলে বোধ হয় আমি শুধু সেগুলোই আপনাদেরকে বলে দিচ্ছি। আমি বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে অনেকেই বাংলা সাহিত্যের প্রায় প্রত্যেকটি ধারায় কাজ করেছেন, তবে এদের মধ্য থেকে বুদ্ধদেব বসুকে সব্যসাচী লেখক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তার মানে তাকে আমরা প্রায় প্রত্যেকটা ধারায় পাবো। তার প্রথম কাব্যের নাম ছিল মর্মবাণী। আমার দৃষ্টিতে এটি খুব একটা গুরুত্বপূর্ণ না, যেহেতু তার প্রথম কাব্য, দ্যাটস ওয়াই আমি নামটা আপনাদেরকে যে বলে দিলাম। এখান থেকে তার একটি কাব্য আপনাদের জন্য প্রয়োজন, সেটার নাম হলো বন্দির বন্দনা। ঠিক আছে, নামটা অনেকটাই নজরুলের লেখার ধারার মতো। এটিকে নজরুলের লেখা বলে যদি আমরা মনে করি তাহলে ভুল হয়ে যাবে। তিনি, আবার বলছি, তিনি সব লিখেছেন, তার মানে তিনি উপন্যাস লিখেছেন। তার বেশ কিছু উপন্যাস আছে। আমার কাছে তার দুটো উপন্যাসকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়। একটি হলো তিথি ডোর। একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি যদিও বিস্তারে আপনাদের বলছি, কিন্তু আমি আমার ক্লাসের মধ্যেই আপনাদেরকে মোটামুটি একটু শর্টকাট সাজেশন দিয়ে যাচ্ছি যে আপনারা এই জিনিসগুলো মনে রাখবেন। বইয়ের মধ্যে তো অনেক তথ্য আছে, আমার কাছে যেগুলোকে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমি শুধু সেগুলোই বলছি। তার দুটো উপন্যাস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, একটির নাম তিথি ডোর এবং একটির নাম গোলাপ কেন কালো। ঠিক আছে, তার মানে এই না কিন্তু যে তিনি এই দুটো উপন্যাসই লিখেছেন, তার রচিত উপন্যাস সংখ্যা আরও অনেক বেশি। তার সব যেহেতু আছে, তার মানে তার নাটক আছে। তার একটি নাটক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেটির নাম হলো তপস্বী ও তরঙ্গিনী। ঠিক আছে, এরপরে আসবে সব ঝামেলা। তার একটি স্মৃতিকথা আছে, তার স্মৃতিকথার নাম হলো আমার ছেলেবেলা। একটু যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন এই নামে কিন্তু আরো অনেকে স্মৃতিকথা রচনা করেছেন বা আত্মকথন, জীবনের প্রথম ভাগ সম্পর্কে বলেছেন। এই নামে কে কে রচনা করেছেন? এই নামে রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার যেমন ছেলেবেলা আছে তেমনি তার আমার ছেলেবেলা আছে। এই নামে রচনা করেছেন হুমায়ুন আহমেদ, এবং এই নামে রচনা করেছেন নির্মলেন্দু গুণ দাড়ি বাবা। ঠিক আছে, অর্থাৎ এই একই নামে স্মৃতিকথা আছে। আমার ছেলেবেলা নামে স্মৃতিকথা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আছে হুমায়ুন আহমেদের, আছে নির্মলেন্দু গুণের। তার একটা গল্প গ্রন্থের নাম আমার কাছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে হয়। সেই গল্প গ্রন্থটার নাম হলো রেখাচিত্র। এটা গুরুত্বপূর্ণ কেন? গল্পগ্রন্থ হিসেবে এটা গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম নয়। এটা গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই একই নামে একটা আত্মকথন বা আত্মকথা আছে। কার আছে? আবুল ফজলের। ঠিক আছে, অর্থাৎ আবুল ফজলের জীবনী বা আত্মজীবনী বা আত্মকথনের নাম হলো রেখাচিত্র। দ্যাটস ওয়াই আসলে এই নামটা আপনাদের জন্য বলা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ বলা। তার একটি প্রবন্ধ আছে, যে প্রবন্ধের নাম হঠাৎ আলোর ঝলকানি। আমি জানি না নামটা আপনাদের কানে বাজতেছে কিনা, যদি না বেজে থাকে তাহলে এটা আপনাদের কানে বাজা উচিত, কারণ এটা নামে একটা গল্প আছে যেটি সৈয়দ ওয়ালিউল্লাহ এর প্রথম গল্প। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমার কাছে মনে হয় যে এইগুলোর কারণে আপনারা বিপদে পড়তে পারেন। তাহলে এই কারণেই বলা যে আমরা একজনকে নিয়ে একটু ডিটেইল বলবো। ডিটেইল যে আসলে খুব বলেছি বিষয়টা এরকম না। এখানে আসলে কিছু নাম আছে যে নামগুলো আপনাদেরকে কনফিউশনে ফেলে দিতে পারে, যে নামগুলো আপনাদেরকে পরীক্ষার হলে বিপদে ফেলে দিতে পারে যদি আপনাদের পূর্ব ধারণা না থাকে। ঠিক আছে,
তাহলে নামগুলো কোথায় কোথায় সমস্যা? সমস্যা হলো তার গল্পগ্রন্থ রেখাচিত্র, যে একই নামে আবুল ফজলের একটা কি আছে, আত্মকথা আছে বা আত্মজীবনী আছে বা আত্মকথন আছে। তার একটা প্রবন্ধ আছে, যে প্রবন্ধের নাম হঠাৎ আলোর ঝলকানি, যে নামে গল্পগ্রন্থ রচনা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, যেটি গল্পগ্রন্থ না, যেটি গল্প, যেটি সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম গল্প। তার স্মৃতিকথার নাম হলো আমার ছেলেবেলা, যে একই নামে স্মৃতিকথা রচনা করেছেন তিনজন। হ্যাঁ, মানে তিনি ব্যতীত আরো তিনজন, তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আহমেদ এবং নির্মলেন্দু গুণ। বুদ্ধদেব বসু তার জীবনে যে কাজগুলো করে গেছেন সে কাজগুলো মোটামুটি এরকম। তাহলে আমার ধারণা কিঞ্চিত হলেও আপনারা কিছুটা, এগুলো আপনাদের বইয়ের মধ্যেও আছে, আমি বোধ করি এই যে সমস্যাগুলো এগুলোও আছে। তো আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটাও আমাকে জানিয়ে দেবেন। এরপরে যিনি আছেন তাকে নিয়ে আমার সেরকম কিছু বলার নাই। তিনি হলেন বিষ্ণু দে। আপনাদের পরীক্ষায় বিষ্ণু দে আসেন তার অনুবাদ কর্মের জন্য মূলত, এবং আপনারা যাতে ভুল করেন মোটামুটি সেজন্যই আসেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে টি.এস. ইলিয়টের কবিতা বাংলায় প্রথম অনুবাদ করেন কে? যদি এই ধরনের প্রশ্ন হয় যে টি.এস. ইলিয়টের কবিতা বাংলায় প্রথম অনুবাদ করেন কে, তাহলে বিষয়টা এরকম আসবে, একটু ধারাবাহিকতাটা বুঝবো, মনে রাখবো বিষ্ণুদের সাথে টি.এস. ইলিয়টের কবিতার অনুবাদের একটা সম্পর্ক আছে। ঠিক আছে? আমি আলোচনার শুরুতে যখন আমি বলছিলাম যে এই পঞ্চপাণ্ডবের বর্ণনা করতে গিয়ে যখন তাদেরকে রবীন্দ্র প্রভাব বলয়ের বাহিরে বলে আলোচনা করা হয়, তখন অনেক সময় আমরা হয়তোবা এটা মনে করি যে রবীন্দ্রনাথ ঠাকুর বুঝি তাহলে, পঞ্চপাণ্ডব বুঝি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের বিরুদ্ধাচরণ করেছেন। তখন আমি বলছিলাম মানে এটার বিপক্ষে কথা বলতে গিয়ে যে বিষ্ণু দে তিনি যখন টি.এস. ইলিয়টের কবিতাগুলো অনুবাদ করেন তখন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে এগুলো নিয়ে আলোচনা করতেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনুদিত কবিতাগুলো সম্পাদনায় তাকে সহযোগিতা করতেন। বিষ্ণুদের প্রথম যে কাব্য টি.এস. ইলিয়টের কবিতা নিয়ে প্রথম যে কাব্যটা প্রকাশিত হয় সেটার নাম ছিল এলিয়টের কবিতা, যেটি প্রকাশিত হয়েছিল 1950 সালে, যার 9 বছর পূর্বে কিনা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়ে গেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন টি.এস. ইলিয়টের কাব্যগুলো অনুবাদ করছেন তখন তো অবশ্যই তিনি জীবিত ছিলেন, এবং এই কাজগুলো তিনি করছেন বলা হচ্ছে কোন সময়, যখন রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাইয়ের সাথে লন্ডন ভ্রমণ করলেন। ধারণা করা হয় সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর টি.এস. ইলিয়টের কবিতাগুলোকে অনুবাদ করেন, ধারণা করা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পাঠ করলে বিষয়টা এরকমই জানা যায়। তার মানে মনে রাখতে হবে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় টি.এস. ইলিয়টের কাব্যের অনুবাদের ধারা পরবর্তীতে মোটামুটি প্রতিষ্ঠিত হয় বা গ্রন্থাকারে প্রকাশিত হয় এই বিষ্ণুদের কারণে, কারণ তার এলিয়টের কবিতা নামে একটা কাব্যগ্রন্থই ছিল, এবং তার দুটো কাব্যগ্রন্থ মূলত আমাদের প্রয়োজন। একটির নাম হলো এলিয়টের কবিতা, আরেকটির নাম হলো উর্বশী ও আর্টেমিস। এটা আপনাদের কেন প্রয়োজন? কারণ এটি বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থ, এই কারণে প্রয়োজন। আর দ্বিতীয় যে কাব্যটা আপনাদের প্রয়োজন সেটা হলো এলিয়টের কবিতা। আমি একটু আগেই বলছি যে বিষ্ণুদেব বাংলা সাহিত্যে অনেক কিছু করেছেন, কিন্তু আপনাদের পরীক্ষার জন্য তার মূলত এলিয়টের কবিতার অনুবাদের বিষয়টাই প্রয়োজন। ঠিক আছে? এর বাইরে তার দুটো প্রবন্ধ আছে, দুটো না, প্রবন্ধ এর বেশি আছে, কিন্তু আপনাদের জন্য দুটো নাম আমার কাছে মনে হয়েছে একটু গুরুত্বপূর্ণ। একটির নাম হলো সাহিত্যের ভবিষ্যৎ, আরেকটির নাম হলো রুচি ও প্রগতি। এই রুচি ও প্রগতিটা আপনাদেরকে এখানে এই কারণে বলা, কারণ ওই প্রগতির সাথে আপনারা যেন মিলিয়ে না ফেলেন। অর্থাৎ প্রগতি কিন্তু একটা পত্রিকা আছে, রুচি ও প্রগতি এটা একটা প্রবন্ধ। প্রগতি পত্রিকার সম্পাদক হলেন বুদ্ধদেব বসু। অপরদিকে মনে রাখবো প্রগতি নামে একটা নাটক আছে, যেটা আমরা পরবর্তীতে আবুল ফজলকে যখন পড়বো তখন গিয়ে আমরা পাবো যে প্রগতি নামে একটা নাটক রচনা করেছিলেন আবুল ফজল। তাহলে প্রগতি সংক্রান্ত আমরা তিনটি নাম পাচ্ছি: প্রগতি পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসু, প্রগতি নাটকের রচয়িতা আবুল ফজল, এবং রুচি ও প্রগতি এই যে প্রবন্ধটি, এই প্রবন্ধের প্রাবন্ধিক হলেন বিষ্ণুদেব।
ঠিক আছে, তাহলে বিষ্ণুদেবকে নিয়ে আমরা এতটুকু জানলেই আমাদের চলবে। আরেকটা বিষয়, তাকে মার্কসিস্ট কবি বলা হয় কারণ তিনি মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত ছিলেন। বাংলা সাহিত্যে কিন্তু বেশ কয়েকজন মার্ক্সবাদ দ্বারা প্রভাবিত লেখককে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে, তাদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাহলে এই হলো মূলত আমাদের পঞ্চপাণ্ডব সম্পর্কিত বক্তব্য। এইবার আমরা একটু কল্লোল যুগ নিয়ে কথা বলতে চাই। পঞ্চপাণ্ডব ইস্যুতে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেই জিজ্ঞাসাটা সেরে নেবেন। এরকম করে কোনো একদিন আমরা আমাদের পঞ্চকবি অর্থাৎ বাংলা সাহিত্যে সেই কবিগণ যারা কিনা গীতি কবিতার সাথে সম্পৃক্ত, ঠিক আছে, সেই পঞ্চকবিকে নিয়েও আমরা একদিন আলোচনা করব। তাহলে এবার আমরা চলে যাচ্ছি কল্লোল যুগে। কল্লোল যুগ বলতে মূলত বাংলা সাহিত্যে 1930-এর দশককে বোঝানো হয়। তো এখানে এটিকে 1930-এর দশক বলে কথা বললেও এই জিনিসটা কিন্তু ঘটে মূলত 20-এর দশকে, অর্থাৎ 1921 থেকে শুরু করে 1930 পর্যন্ত এই সময়ে। কল্লোল যুগের বর্ণনার আসলে বিষয়টা হচ্ছে এরকম যে যখন কিনা, এটাকে নিয়ে কিন্তু এর আগেও কথা হয়েছে, যখন কিনা এই পঞ্চপাণ্ডব বাংলা সাহিত্যে একটা নতুন কাব্যধারা নিয়ে আসলেন, তখন তাদের অনেক লেখা রবীন্দ্রনাথের কাব্যধারার বাহিরে যেমন গেল, তেমন করে তৎকালে প্রচলিত যে সাহিত্য রুচি, সে সাহিত্য রুচির সাথে কিছুটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। কারণ আধুনিকায়নের জায়গায় গিয়ে মাঝে মাঝে এই কবিতাগুলোর ভাষায় কিছুটা অশ্লীলতা স্থান পেয়েছে, যে জিনিসগুলো সে সময়কার অনেকেই ভালোভাবে নিতে পারেননি। তো সেই সময় শনিবারের চিঠি নামে সজনীকান্তের যে পত্রিকাটা ছিল, সেটা কাজ করতে থাকলো এদেরকে তুলোধুনো করার জন্য, এদেরকে কটাক্ষ করার জন্য, এদের নিন্দা করার জন্য, হ্যাঁ, এদের বদনাম গাওয়ার জন্য মোটামুটি ব্যস্ত ছিল। তো সে সময় যেমন করে এই পঞ্চপাণ্ডবের কাব্যধারার বাহিরে বা এর বিপরীতে, এর বিপক্ষে একটা গোষ্ঠী কাজ করছিল এবং তাদের জন্য মুখপত্র হিসেবে শনিবারের চিঠি পত্রিকা কাজ করছিল, ঠিক একইভাবে এই গোষ্ঠীকে সমর্থন করতে গিয়ে কয়েকটা পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের মধ্যে সর্বাপেক্ষা সামনে যে পত্রিকাটা ছিল, সে পত্রিকাটা ছিল কল্লোল পত্রিকা, যে পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস, যে পত্রিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন গোকুলচন্দ্র নাগ। 1923 সালে কল্লোল পত্রিকা প্রকাশিত হয়ে মোটামুটি 1929 সাল পর্যন্ত চলেছে। এই কল্লোল পত্রিকায় সে সময়কার এই যে পঞ্চপাণ্ডব রয়েছেন, এই পঞ্চপাণ্ডবই যে শুধু লিখেছেন তা নয়, আমরা দেখেছি এতে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, এতে কাজী নজরুল ইসলাম লিখেছেন, সবাই লিখেছেন। কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম ছিল কাদের জন্য? এই পঞ্চপাণ্ডবের জন্য। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই এই প্ল্যাটফর্মের মতো করে সে সময় এই সমমনাদেরকে নিয়ে আরও বেশ কিছু পত্রিকা, যেমন উত্তরা, প্রগতি, কালী কলম, পূর্বাশা, চতুরঙ্গ, কবিতা, এই পত্রিকাগুলো প্রকাশিত হতে থাকে। তাহলে মনে রাখতে হবে, কল্লোল যুগ বলতে বাংলা সাহিত্যে সেই সময়টাকে বোঝাচ্ছে যে সময়টা একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল একটা নবাগত কবিতার ধারা দ্বারা, একটা নবাগত সাহিত্য রচনার প্রয়াস দ্বারা। ঠিক আছে, এবং এই কল্লোল যুগের সময়কাল হলো 30-এর দশক। এই কল্লোল যুগ মূলত যে পত্রিকার উপর ভিত্তি করে এই যুগটার নামকরণ করা হয়, পত্রিকার নাম কল্লোল। এই পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। ঠিক আছে, কল্লোল যুগের আরো কিছু গুরুত্বপূর্ণ পত্রিকা রয়েছে, এর মধ্যে আছে উত্তরা, আছে প্রগতি, বুদ্ধদেব বসুর, এটা নিয়ে একটু আগে কথা হয়েছে, আছে কবিতা, বুদ্ধদেব বসুর, আছে চতুরঙ্গ, বুদ্ধদেব বসুর। ঠিক আছে, এছাড়া আছে কালী কলম, আছে পূর্বাশা। ঠিক আছে, এই পত্রিকাগুলোকে কল্লোল যুগের পত্রিকা বলা হয়। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কল্লোল যুগ নিয়ে যতটুকু আমার কাছে মনে হয়েছে আপনাদের জন্য রিলেভেন্ট আলোচনা, ততটুকু আলোচনা। ঠিক আছে, হয়তো বা আরও গভীরে যাওয়ার সুযোগ আছে, কিন্তু আরও গভীরে গেলে বেরিয়ে আসতে পারবো না।
আচ্ছা, আমি আর দুজনকে নিয়ে খুব ছোট ছোট কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেই, কারণ এগুলো পড়া হলেই আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। এদের মধ্যে একজন হলেন আবুল ফজল, তাকে নিয়ে পরে কথা বলবো। একজন হলেন মোতাহার হোসেন চৌধুরী। তো মোতাহার হোসেন চৌধুরী থেকে, মোতাহার ঠিক না, মোতাহের, জন্ম মৃত্যুর সালের কোনো প্রয়োজন নাই। মোতাহের হোসেন চৌধুরী থেকে শুধু তার একটা প্রবন্ধের নাম আমরা জানবো, যেটার নাম হলো সংস্কৃতি কথা। এর বেশি এখান থেকে আমাদের জানতে হবে না। বাংলা ভাষায় এরকম বেশ কিছু সাহিত্যিক আছে যাদের মাত্র একটা দুটো গ্রন্থ জানলেই আপনাদের চলে। এরপরে আমরা যার সম্পর্কে জানবো, দু একটা কথা আমি আবুল ফজল সম্পর্কে আপনাদের বলে দিচ্ছি। আবুল ফজল হলেন তাদের মধ্য থেকে একজন যারা একাধারে বুদ্ধিজীবী হিসেবে কাজ করেছেন, সাহিত্যের বিকাশের জন্য কাজ করেছেন, এবং তাদের মধ্য থেকে একজন যারা এই ভূখণ্ডে মুসলমানদের সাহিত্য চর্চার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাকে প্রসারিত করার ক্ষেত্রে কাজ করেছেন। আবুল ফজল ছিলেন বঙ্গীয় মুসলিম ঢাকার যে মুসলিম সাহিত্য সমাজ, সেই মুসলিম সাহিত্য সমাজের অন্যতম সংগঠক, অন্যতম কর্ণধার, যাকে আমরা শিখা পত্রিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখি, যিনি শিখা পত্রিকার পঞ্চম যে সংখ্যা আছে সে সংখ্যার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন শিক্ষাবিদ ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন এক সময়ে। তিনি একসময় বাংলাদেশ সরকারের উপদেষ্টা ছিলেন। তো আবুল ফজল তার জীবনে বেশ কিছু বিষয়ে বেশ কিছু সাহিত্য রচনা করেছেন। এর মধ্য থেকে আমার মতে তার যে বিষয়টা আমাদের প্রয়োজন, তার শিখা পত্রিকার একটা অংশের সম্পাদনা, এটা আমাদের প্রয়োজন। দ্বিতীয়ত, তার একটা উপন্যাস আমাদের প্রয়োজন, যে উপন্যাসটা তার প্রথম উপন্যাস, এটার নাম ছিল চৌচির। হ্যাঁ, আবুল ফজলের এই উপন্যাসটা আমার কাছে মনে হয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তার একটা নাটক নামের কারণে আমাদের জন্য প্রয়োজন। একটু আগে আমি এটার সম্পর্কে কথা বলছিলাম, প্রগতি পত্রিকা, প্রগতি নাটক আর রুচি ও প্রগতি প্রবন্ধ নিয়ে। তার আত্মকথা বা স্মৃতিকথা, যেটার নাম রেখাচিত্র, এটা নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, যে রেখাচিত্র নামে একটা গল্প গ্রন্থ আছে কার, বুদ্ধদেব বসুর, এবং আত্মকথা আছে এই আবুল ফজলের। এর বাইরে তার একটা স্মৃতিকথা আছে, স্মৃতিকথা একাধিক লিখেছেন। আমার কাছে আপনাদের কাছে জন্য যেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেটা হলো শেখ মুজিব তাকে যেমন দেখেছি, ঠিক আছে, এই নামে একটা স্মৃতিকথা তিনি রচনা করেন। সৈয়দ মুস্তফা আলীকে নিয়ে আজকে কথা বলবো না, কারণ মুস্তফা আলীকে নিয়ে সংক্ষেপে কথা বলতে ভালো লাগবে না, কিছুটা আলোচনা না করলে কাজ হবে না। তাহলে এই ছিল আমাদের আজকে মোটামুটি 3 ভাগে বিভক্ত এই ক্লাসের আলোচনা। 3 ভাগে বিভক্ত কেন বললাম? কারণ মোটামুটি 3 বার আমাদেরকে ভিডিও চেঞ্জ করে আসতে হয়েছে। ঠিক আছে, মানে আজকের ক্লাস সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যদি না বুঝে থাকেন তাহলে আমাকে জানাবেন, বুঝে থাকলেও আমাকে জানাবেন। আগামী ক্লাস আপনাদেরকে বলা হয়েছে, আল্লাহ তাআলা যদি সব কিছু ঠিক রাখেন, আমাদের কালকে ক্লাস হওয়ার কথা ছিল, কাল যেহেতু বুধবার, কিন্তু কাল হচ্ছে না, ক্লাসটা হবে বৃহস্পতিবারে, ঠিক আছে, এবং একই সময়ে 8:30টার সময় ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনায় দেখা হবে, ঠিক আছে। তবে সেদিন আমার বোর্ড ব্যবহার করার সুযোগ না থাকার সম্ভাবনা আছে। যদি এটা না থাকে তাহলে আমরা লাইভেই কথা বলবো, প্রয়োজনে আমি কথা বলবো আর আপনারা কষ্ট করে একটু লিখে নেবেন, ঠিক আছে। কিন্তু ক্লাস বাদ দেওয়া যাবে না, হ্যাঁ, কারণ ক্লাস বাদ দিলে আমরা এমনিতেই যথেষ্ট পিছিয়ে আছি, আরও পিছিয়ে পড়ব। আপনারা আছেন কি? তো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, আমি জানি না আপনারা আছেন কি না, কোনো মন্তব্য করছেন না। তো মাঝে মাঝে একটু কথা বললে আমার কাছে মনে হয় যে না, আপনারা জীবিত আছেন আর আমি আপনাদের সাথে কথা বলছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসের জন্য সকলকে ধন্যবাদ।
আমার সুস্থতার জন্য একটু দোয়া করবেন।